আজ একটা সম্পূর্ণ অন্য টপিক নিয়ে ভিডিও করতে এসেছি। কাল রাত্রিরে একটা খুব ট্রেন্ডে রয়েছে এমন একটা ভিডিও দেখলাম আমি। ট্রেন্ডে রয়েছে বুঝতে পারছো, নিউজ ফিডে আসছে। ওই সেম ব্লগারই বোধ হয় এরা, ব্লগার, সেম ব্লগারের শর্ট ভিডিও দুটো এলো সকালে। যেহেতু আমি দেখেছি ওইটা কালকে, আজকাল গুগলের এইটাই মানে পলিসি যে তুমি যেটা ইন্টারেস্ট নেবে সেই জিনিসটা তোমাকে ফিরিয়ে দেবে। একটু আগে ওই মেয়েটি, ভদ্রমহিলা বলে কম হবে, মানে বলাটা ঠিক হবে না, উনি ওই মেয়ে বললেই ঠিক হয়, বা মানে খুব একটা ছোট মেয়ে, 30-এর নিচে বয়স। তো ওই মেয়েটির বিয়ের একটা ভিডিও দেখলাম, হিন্দু মতে বিয়ে হচ্ছে। বুঝতে পারছো কার কথা বলছি? টুম্পার কথা বলছি। এবার এই টুম্পার বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতে এসে কিন্তু কোথাও লাইভ করছে বা কোথাও নিজের দুঃখের কথা বলছে। দেখো, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করতে এসেছি, কিন্তু স্টিল আই হ্যাভ সাম এথিক্স। আমি নিজের কিছু এথিক্স নিয়ে চলি। ওই অসুস্থ বাচ্চার মাকে নিয়েও আমি কিন্তু প্রথমে কথা বলিনি যতক্ষণ না ও লাইভ করেছে। ও নিজে কন্ট্রোভার্সিটা ছুঁড়ে দিয়েছে, তবে তাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছি। একে নিয়েও আমি কিন্তু কথা বলিনি, কারণ একে নিয়ে সবাই কথা বলছিল, এমনকি ছাগল, ওই কুকুর হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে যে ভিডিও করে খায়, সেই ছাগল পর্যন্ত কথা বলছিল, কিন্তু আমি বলিনি। কারণ কি বলতো, একটি মেয়ে যে সদ্য বিধবা, যার সদ্য জীবনসাথীটি চলে গেছে, যার জীবন থেকে লাল রংটা হারিয়ে গেছে, তাকে নিয়ে কথা বলে আমার রুচিতে পারছিল। কিন্তু কালকে দুটো ভিডিও দেখলাম ডিফারেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতে, ঠিক আছে? তো অন্য চ্যানেলে, মানে দুটো ডিফারেন্ট চ্যানেল থেকে দুজন ওর ভিডিও দেখলাম, এবং কথাবার্তা শুনে মনে হলো ও নিজে চাইছে কন্ট্রোভার্সিটা। যেমন একটি ফুড ব্লগার আছে, এনার নামটা আমি জানি না, কিন্তু পপুলার ফেস, তোমরা দেখলেই চিনতে পারবে। ওই ASMR ভিডিওগুলো ইনি করেন। ওনার থাম্বনেলটা ছিল, কিন্তু ট্যাগলাইনটা অন্য কিছু ছিল। আমি যে ক্লিক করলাম সেখানে টুম্পা এলো। টুম্পা অনেক কথা এখানে বললো। প্রথম কথাই বললো যে কন্ট্রোভার্সি হোক নেগেটিভ বা পজিটিভ, কিন্তু জেনে করো। কারণ উনি একজনের কথা বলছেন যে ওর বোনকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে, এবং ওর বোনের কথা কিন্তু পুরোটাও এখানে বললো একটি কমেন্টকে নিয়ে। আমার বক্তব্যটা এইখানে, একটি কমেন্ট করেছে নাকি কেউ, কমেন্টগুলো একটা দুটো উপরে আসছিল, মানে ভিডিওর নিচে এরকমভাবে কমেন্টগুলো চলে যাচ্ছে। দেখো, আমরা লাইভ করি, আমি রেগুলার লাইভ করি, ঠিক আছে? এবার লাইভে অনেক সময় অবাঞ্ছিত কমেন্ট আসে, আমরা সেগুলো ডাক করে চলে যাই, কিন্তু ইগনোর করে চলে যাই, বেশি জ্বালালে ব্লক করে দিই। যদি আমাদের ভেতর থেকে সত্যিকারের অনীহা থাকে কোনো কমেন্টকে আমরা এন্টারটেন করব না, তো কারোর সাধ্য নেই যে ক্রিয়েটারদের বাধ্য করে সেই কমেন্টকে এন্টারটেন করতে, ঠিক আছে না? তো এই যে মেয়েটি কমেন্টটিকে কিন্তু এন্টারটেন করলো, এইখানে আমার ডাউট লাগছে যে তার মানে কি কন্ট্রোভার্সি চাইলো? আচ্ছা, তার পুরো ভিডিওটা আমি দেখলাম, এটাও দেখলাম, কালকে রাত্রেও একটা দেখেছি। এই ভিডিওটা যেটা রিসেন্ট দেখলাম, এটা লাস্টের দিকেও একটা জায়গায় বললো যে ওর হাজব্যান্ড, নামটা আমি নিচ্ছি না, ওর হাজব্যান্ড যে সদ্য প্রয়াত অ্যাক্সিডেন্টে মারা গেছেন, উনি হাজব্যান্ডের কথা এইভাবে বললো যে উনি আমার জন্য আর কিছুই রেখে যাননি, শুধু এইটুকু ছাড়া। এইটুকু মানে এই সোশ্যাল মিডিয়া চ্যানেলটুকু ছাড়া। তো এইখানে কিন্তু সমস্ত জিনিসটা প্রুফ হয়ে যায়। একটু করে এক্সপ্লেন করছি ডিয়ার ফ্রেন্ডস। আগে আপনাদের ওয়েলকাম করি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, এই যে বললো না কথাটা যে আমার হাজব্যান্ড কিন্তু আমার জন্য আর কিছুই রেখে যায়নি, শুধু এই চ্যানেলটি ছাড়া, তার মানে কি ওই চ্যানেলটি ও আঁকড়ে ধরে থাকতে চায়, ঠিক আছে? এই ভিডিওতেই ও আগে বলেছিল যে ওর শ্বশুরবাড়ির লোকেরা চায় না, কারণ ওর হাজব্যান্ড মুসলিম, ওর শ্বশুরবাড়ির লোকেরা চায় না ও সোশ্যাল মিডিয়ায় থাকুক। হতেই পারে, কারণ যে ধর্মটির কথা বলা হচ্ছে সেই ধর্মটির সঙ্গে কনজারভেটিভনেস যেটা, সেটা অঙ্গাঙ্গী। আই রেসপেক্ট এভরি রিলিজিয়ান, প্রত্যেকটা ধর্মকে আমি রেসপেক্ট করি। যে নিজের মাকে সম্মান দেয়, সে প্রত্যেকটি মাকে সম্মান দেয়, মাতৃস্থানীয় প্রত্যেকটি মহিলাকে সে সম্মান দেয়, ঠিক আছে? তখন বুঝতেই পারছো আমি আমার ধর্মকে প্রচণ্ড ভালোবাসি, আমি প্রত্যেকটা ধর্মকে ভালোবাসি। সুতরাং ওই টপিকে কিছু বলছি না, কিন্তু ওয়াইটিতে কোন ব্যাপারটাকে যে কোন অ্যাঙ্গেলে এরা নিয়ে যায় ইচ্ছে করে, পারপাসলি, তো যার জন্য এই ডিসক্লেমারটা দিয়ে রাখা দরকার। তো ডিয়ার ফ্রেন্ডস, মুসলিম ধর্মের সঙ্গে কনজারভেটিভনেস যায়, এটা তো আপনারা জানেন। ওনারা কনজারভেটিভ, তো ফ্যামিলি থেকে বিলং করেন এই, মানে এই মেয়েটির যে শ্বশুরবাড়ির লোকেরা, এবং শ্বশুরবাড়ির লোকেরা চায় না যে মেয়েটি সোশ্যাল মিডিয়ায় থাক। এটা বিশ্বাসযোগ্য যথেষ্ট, কারণ আমি যেটা বলতে চাইছি, মেয়েটির কথাগুলো যুক্তি দিয়ে আমি এক্সপ্লেন করতে চাইছি, তো এই কথাটা যথেষ্ট বিশ্বাসযোগ্য। আচ্ছা, এখানে যদি ও শ্বশুরবাড়ির লোকেদের কথা মানতে চাইতো, তাহলে কিন্তু ও সোশ্যাল মিডিয়ায় এসে এগুলি বলতো না। একটা কথা শোনো, ও নিজের বোনের কথা বললো, সেখানে কিন্তু সেই টিনার ব্যাপারে আমি মেল পেলাম। আমি কিন্তু এই পারপাসেই এসেছিলাম
ওয়াইটিতে আমি এই পারপাসে এসেছিলাম, বধূ নির্যাতন, ডোমেস্টিক ভায়োলেন্স, বুঝতে পারছো তো, এই যে অ্যাবিউজিভ ম্যারেজ, এবং অ্যাবিউজিভ ম্যারেজে মেনলি মেয়েরাই পেশে, এই ইস্যুগুলোকে টার্গেট করার জন্যই আমি সোশ্যাল মিডিয়াতে এসেছিলাম। তো এখানে সেই জিনিসেরই একটা মানে গ্লিমস পেলাম। ঠিক টিনার মতো ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার এই মেয়েটি, ওর হাজব্যান্ড ওকে মারতো, মানে সেই প্রথম দিকে এই মেয়েটির প্রথম একটি বিয়ে ছিল, সেখান থেকে ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য সেপারেশন হয়ে গেছে, তারপরে বর্তমান হাজব্যান্ডের সঙ্গে বিয়ে হয়েছিল। এদের মধ্যে লাভিডাভি সম্পর্ক ছিল, যদিও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে লাস্টের দিকে নাকি ওদের সম্পর্কের অবনতি হয়েছিল। এই জিনিসটি প্রুভ করার জন্য মেয়েটি বেশ কিছু শর্টস ছাড়ছে। প্রথম একটা শর্টসে দেখলাম ওর কথাকে সাপোর্ট করলো, কারণ কাল রাতে যে ভিডিওটা দেখেছিলাম সেটি একটি অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতে। সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টিনিউ ওকে হাক করে বসেছিল। আমার গেস্টারটা প্রথম থেকে ভালো লেগেছিল, কিন্তু ওয়াইটিতে তো কি বলবো, ইমোশনের মূল্যই নেই। মানে এক এক সময় মনে হয় যে ওয়াইটিতে এসেছি বলে আমরা কি আর মানুষ নই, মানুষ থাকবো না। যাই হোক, প্রথমে ভেবেছিলাম একটি সদ্য বিধবা বাচ্চা মেয়ে, 1 মাস হলো তার হাজব্যান্ড মারা গেছে, তাকে হয়তো দিলাসা দিচ্ছে, তাকে হয়তো কমফর্ট করছে। তারপরে বুঝতে পারলাম না, ওই চ্যানেলটির ওনার যে ওই ভদ্রমহিলা, সে পেছনে যিনি বসে আছে, তার মানে কি নিজের চ্যানেলটিকে উনি গ্রো করতে চান। হতে পারে মনের মধ্যে যদি এই ভাবনাটা থেকে থাকে, ওয়েল অ্যান্ড গুড। আমি প্রথমে ওনার গেস্টার দেখে কিন্তু এটাই ভেবেছিলাম, কিন্তু এখন ওয়াইটিতে 8 মাস আছি তো, সুতরাং মনটা অন্যদিকে যায়, থট প্রসেসটা। একবার কিন্তু মনে হলো নিজের চ্যানেলটা হয়তো গ্রো করার জন্য, কারণ এই বোধহয় বড় ব্লগার, এই যে মহিলা টুম্পা, যার জন্যে ও ওইভাবে বসে আছে। কারণ যেই ওর নামটা হলো, ও অদ্ভুতভাবে এগিয়ে এলো, হাসি হাসি মুখে টুম্পার আরও ক্লোজ হলো। আচ্ছা ঠিক আছে, এইবার শোনো টুম্পার প্রথম যে ভিডিওটা, যেটা ওই ফুড ব্লগারের থেকেও বললো, সেখানে ও নিজের সম্বন্ধে বললো। ওকে যখন মারতো, ও কিন্তু ওর বাবাকে ফোন করে বলতো, অনেক অসঙ্গতি পাচ্ছে বন্ধুরা এই মহিলার কথায়, মেয়েটার কথায়, মহিলাই নয় মেয়ে, এই মেয়েটির কথায় অনেক অসঙ্গতি পাচ্ছে। প্রথমে ও বললো যে আমার প্রথম বিবাহে, আমার প্রথম ম্যারেজে যে প্রবলেমগুলো হতো আমি আমার বাবার সাথে শেয়ার করতাম না। খুব ভালো লাগলো শুনে, বুকে ব্যথা হয় বাবার, প্লাস মাঝখানে যে বোনটা সে প্যারালাইটিক ছিল এবং মারা গেছে, বেশ বড় বয়সে মারা গেছে। সন্তানের মৃত্যু কি জিনিস, সাংঘাতিক ব্যাপার। তো বাবা সেই দুঃখটা অলরেডি ভোগ করেছেন, ওনার বুকে ব্যথা হয়, সেই জন্য ওর স্বামী যখন ওকে ডোমেস্টিক ভায়োলেন্স করতো, ওর ওপর ওকে মারতো, ও মার খেয়ে চুপ করে থাকতো, বাবাকে বলতো না। অথচ লাস্টের দিকে বললো, আমাকে যখন আমার হাজব্যান্ড মারতো তখন আমি বাবাকে বলতাম, কাঁদতাম, বাবাকে বলতাম তোমরা এখানে এসে নিয়ে যাও, আমাকে এসে নিয়ে যাও, কিন্তু আমাকে নিয়ে যাবার লোক ছিল না। আগেই বললো আমি বাবাকে বলতাম না, তারপরে লাস্টের দিকে বললো আমি কিন্তু বাবাকে বলতাম তোমরা আমাকে এসে নিয়ে যাও, কিন্তু আমাকে নিয়ে যাওয়ার লোক ছিল না। কিন্তু আমার বোন যখন বললো দিদি আমাকে এসে নিয়ে যা, তখন আমি বুঝেছিলাম যে না, আমার বোনকে আমি কষ্ট করতে দেবো না। এই কথাটাকে সাপোর্ট করতে গিয়ে ঠিক উল্টো কথা বললো, মানে নিজেরই স্টেটমেন্টের ঠিক উল্টো কথা বললো। যা বলেছে আমি ঠিক সেইটুকু তুলে ধরছি। ডিয়ার ফ্রেন্ডস, একটি ব্যথাপ্রাপ্ত মেয়েকে আননেসেসারি ব্যথা দেবার আমার কোনো রকম উদ্দেশ্য নেই। প্রথমে তো আমি এই টপিকে ভিডিও করতে চাইনি, কারণ জীবনসাথী যে হারিয়েছে তাকে নিয়ে কি কথা বলবো বলো তো। কিন্তু এখন যেন মনে হচ্ছে মেয়েটি নিজে চাইছে যে তাকে নিয়ে কথা বলি। আচ্ছা, বোনের ব্যাপারটা যেটা, আমার পয়েন্টটা শোনো, ও কি কি বলেছে সে তো তোমরা ওই চ্যানেলগুলোতে গেলেই জানতে পারবে, অনেকে জানো বোধহয়। কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে, ও যদি নিজে এসে না জানাতো, আমি ওই যে কথাটা বললাম যে লাইভে অনেক রকম কমেন্ট আসে, আমরা যদি ডাক করতে চাই আমরা কিন্তু সেই কমেন্টগুলোকে রয়্যাল ইগনোর দিই, ঠিক আছে, আমরা সেই কমেন্টগুলো নিয়ে আলোচনাই করি না, ঠিক আছে। এবার একটি কমেন্টের উত্তর দিতে গিয়ে নিজের পুরো পারিবারিক ঘটনাটা কিন্তু বললো। ওর বোনের প্রতি ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে, অ্যাবিউজ হয়েছে, ওদের সঙ্গে কথা বলতে দিত না, ওর বোনকে ওর শ্বশুরবাড়ির লোকেরা কথা বলতে দিত না, এবং একবার কথা বলেছিল বলে শাশুড়ি এত ভার্বাল অ্যাবিউজ করেছিল যে ওর বোন থাকতে পারছিল না। এই কথাগুলো বলার তো কোনো দরকার ছিল না, এগুলো তো পারিবারিক কেচ্ছার মধ্যে পড়ে। তাহলে পারিবারিক কেচ্ছা বেচাটা কি ট্রেন্ডের মধ্যে হয়ে গেছে নাকি? তারপরেই ওই মেয়েটি বললো লাস্টের দিকে, প্রথম দিকে কি বললো যে আমি কন্ট্রোভার্সি চাইনি কারণ আমার হাজব্যান্ড পছন্দ করতো না। তারপর বললো ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুক এগুলো আমার হাজব্যান্ড অত্যন্ত পছন্দ করতো। এই টপিক, এই স্টেটমেন্টকে কিন্তু সাপোর্ট করা যায়, কারণ মানে 4 বছরের সংসার, এবং শর্টসটাও দেখলাম হাজব্যান্ড খুব উইলিংভাবে পার্টিসিপেট করছে। হাজব্যান্ড যদি পার্টিসিপেট না করে, উইলিং না হয়, তাহলে ও চালিয়ে যেতে পারতো কি? যার এরকম একটা সেপারেশনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, ইম্পসিবল, যেতে পারতো না। আচ্ছা, এই মহিলাকে নিয়ে কিন্তু আমার অনেক কথা বলার আছে, নেক্সট আর একটা ভিডিও করবো একে নিয়ে। এটা এর বোনের ওপর করছি, তারপরে এর হাজব্যান্ডের ডেথ নিয়ে এর নিজেই কিছু কথা বলেছে, সেই টপিকে অন্য ভিডিওতে কথা বলবো। যদি এই ভিডিওতে পসিবল হয়, টাইম থাকে, তাহলে এই ভিডিওতেই বলবো। তো ডিয়ার ফ্রেন্ডস, এখানে একটা কথা দেখো, ও বলছে আমার হাজব্যান্ড এগুলো খুব পছন্দ করতো, সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। তো আমি আমার হাজব্যান্ডের সেই স্বপ্নটাকে ক্যারি অন করতে চাই,
ঠিক আছে, তারপরে লাস্টের দিকে কি বললো, আমার হাজব্যান্ড আমার জন্য আর কিছুই রেখে যায়নি, শুধু এই চ্যানেলটুকু ছাড়া। তার মানে কি, এখানে কিন্তু কোনো মনের ব্যাপার নেই, এটা হচ্ছে প্রয়োজন। হাজব্যান্ডের স্বপ্ন চালিয়ে যেতে চাই, কথাটা খুব শুনতে ভালো লাগে, কিন্তু এটাও রুটি রোজির সওয়াল, সেটাও কিন্তু বোঝা গেল। এবার রুটি রোজির সওয়াল হলে সে তো কন্ট্রোভার্সি চাইবেই, কারণ কন্ট্রোভার্সি চাইলে ব্লগারদের তবেই কিন্তু চর্চা হয়, আর চর্চা হলে সাবস্ক্রাইবার বাড়ে, ভিউ বাড়ে। নিতু পালিশ বলে একটা ব্লগ মাঝখানে শুরু করেছিল, কিন্তু সাইবার বুলিংটি নিতে না পেরে তারা আবার ট্রাকে এসে গেছে। প্রত্যেকটা ব্লগারই কিন্তু মাঝখানে কন্ট্রোভার্সি ছড়ে দেয়, যত বড় ব্লগারই হোক। তারা চায় নেগেটিভ বা পজিটিভ, এই মেয়েটি যেমন বললো, পজিটিভভাবেও করতে পারো, নেগেটিভভাবেও করতে পারো, কিন্তু জেনে বলো। তার মানে কন্ট্রোভার্সি করাতে ওর আপত্তি নেই, কিন্তু কোনো এক মহিলা ওর বোনের সম্বন্ধে কথা বলেছে, সে ব্যাপারটা জানে না, কিছু টপিক বলেছে যেটাতে ওর আপত্তি আছে, কন্ট্রোভার্সি ব্যাপারটাতে কিন্তু ওর আপত্তি নেই, বুঝতে পারছো? আর লাস্টের কথাটা তো এভরিথিং প্রুভ করে দেয়, যে আমার হাজব্যান্ড আমার জন্য আর কিছুই রেখে যায়নি এইটি ছাড়া। তো ওইটাকে মানে এইটি মানে ইউটিউব চ্যানেলটি, তার মানে ওই ইউটিউব চ্যানেলটিকে ফ্লাওয়ারিজ করতে চাইছে, গ্রো করাতে চাইছে। গ্রো করালে তার প্রধান অস্ত্র হচ্ছে ব্লগারদের কাছে কন্ট্রোভার্সি করো। আমাদের বাদ দাও, আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে খুশি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ঠিক আছে, কিন্তু ব্লগারদের কথা বলছি, তারা কন্ট্রোভার্সি ছুঁড়ে দেবে এই চর্চার থাকার জন্য। তোমরা একটি জ্বলন্ত উদাহরণ, একটি মানে জ্বলে যাওয়া মানুষের, এটি জ্বলে যাওয়া ব্লগারের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ। তাকে স্ট্রিক্টলি বারণ করা হয়েছে কন্ট্রোভার্সি করবি না, তো সে নানা রকমভাবে ইনিয়ে বিনিয়ে আবার বউ বাছে, কিন্তু কারণ কন্ট্রোভার্সি না করলে তার উপায় নেই, তার চলবেই না, ব্লগ চলবে না। তো সেম জিনিস, তা এখানে এসে তার বোনের পুরো ব্যাপারটা বললো, ভারবাল অ্যাবিউজ হয়, তাদের সঙ্গে কথা বলতে দেয় না, প্রথমে হোয়াটসঅ্যাপে কল করতো লুকিয়ে, তারপরে বহু বলার পর সিম পেয়েছিল, সিম রিচার্জ করে দিত না, লুকিয়ে ওর সঙ্গে ওর বোন কথা বলেছিল। বোঝাই যায় বোন খুব আদরে, কারণ মাঝখানে বোনটির ওইরকম মানে অপ্রত্যাশিত ডেথ হয়েছে, মানে কি বলবো, দুর্ভাগ্যজনক ডেথ হয়েছে, সুতরাং তার পরের সন্তানটি যে খুবই আদরের হবে, এটা কোয়াইট ন্যাচারাল। এইবার দেখো, সে বাড়ির লোকের সঙ্গে কথা বলতে বলে শাশুড়ি প্রচণ্ড ভার্বাল অ্যাবিউজ করেছিল। তখন এই মেয়েটির কি মনে হয়েছিল, যে আমাকে বাঁচাবার কেউ ছিল না, কিন্তু আমার ছোট বোনকে বাঁচাবার জন্য আমি আছি। ওরা গিয়েছিল, সেই মেয়েটির পুরো বৃত্তান্ত বলে দিল, যে মেয়েটিকে দরজা বন্ধ করে রেখেছিল, তারপর মেয়েটির হাজব্যান্ড এসে দরজা খুলে দেয়, তারপরে ওরা বহু কষ্ট করে, প্রথমে পারেনি, বার করে নিয়ে আসতে পারেনি, টিনার ঘটনার মেল পাচ্ছ কি, ওরা প্রথমে বার করে নিয়ে আসতে পারেনি মেয়েটিকে, তারপরে পুলিশের সাহায্য নিয়ে বার করে নিয়ে আসে, এবং বার করে নিয়ে আসার সময় মেয়েটি বলে, ঠিক টিনা যেরকম বলেছিল, টিনার মাও কিন্তু এই কথাটা বলেছিল, যে ও কিছুদিন আমার কাছে থাক, তারপরে ভাইয়ের বিয়েতে, দাদার বিয়েতে তুমি যখন যাবে একসঙ্গে পাঠিয়ে দেবো। ঠিক এই মেয়েটিও বললো, যে আমি আমার বোনের বাড়িতে বলেছিলাম ও কিছুদিনের জন্য নিয়ে যাচ্ছে, তারপর আমি আবার ওকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দেবো, কিন্তু তারপর ওরা আর ওকে নিতে চাইছে না, মেয়েটিকে ফেরত নিতে চাইছে না। অথচ এই এদের বাড়িতে, মানে এই টুম্পাদের বাড়ির কাছে গিয়ে তারা চিৎকার চেঁচামেচি করে, যার জন্য ওরা কেস করতে বাধ্য হয়েছে। কেসটা অনেক দিন পরে করেছে, ঠিক টিনার কেস, বুঝতে পারছো, টিনারাও কিন্তু সংসার জোড়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে তারপর গিয়ে কেস করেছে, প্রথম দিকে করেনি, যার জন্যই তো ডোমেস্টিক ভায়োলেন্স কেসটা প্রুভ করতে এত কষ্ট হচ্ছে। ডোমেস্টিক ভায়োলেন্সে যখন সাইন ছিল, বুকে পিঠে দাগ ছিল, সারা শরীরে দাগ ছিল, যার জন্যই ফুটেজগুলো তো বেরোচ্ছে না, বুঝতে পারছো না? তো দুয়ে ছাড় তো করতেই হয় কন্ট্রোভার্সি ভিডিও করতে গেলে। এইবার ব্যাপারটা হচ্ছে যে সেম জিনিস এখানে, বুঝতে পারছো তো, মেয়েটির গলাতেও কিন্তু সেই কথাটির অনুরণনই পেলাম। এই অবধি ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই কথাগুলি যদি মেয়েটি আমাদের না জানাতো, আমরা তো জানতে পারতাম না। তাহলে কি মেয়েটি কন্ট্রোভার্সি চাইছে? এবং প্রমাণিতই তো হয়ে গেল। প্রথমে বললো হাজব্যান্ডের স্বপ্ন পূরণ করার জন্য, তারপরে লাস্ট লাইনে কি বললো, আমার হাজব্যান্ড এই সোশ্যাল মিডিয়ার এই চ্যানেলটি ছাড়া কিছু রেখে যায়নি আমার জন্য, যার জন্য ননদ বলছে তুমি সোশ্যাল মিডিয়া বন্ধ করে দাও। এবার ব্যাপারটা হচ্ছে ননদের কথার কতটুকু গুরুত্ব, যে ননদ নাকি 4 বছরে ওদের বাড়িতে আসেনি, যোগাযোগ করেনি, এবং তার হাজব্যান্ডও তার পরিবারের লোকের সঙ্গে যোগাযোগ করতে চাইতো না। প্রথম দিকে কাল রাতে যে ভিডিওটা দেখেছিলাম সেটা লাইভ ছিল, সেটি আবার একটি অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেল থেকে। মেয়েটি বলছে, সত্য বিধবা মেয়েটি বলছে যে আমি বাড়িতে থাকতে পারছি না, তাই অন্য লোকের বাড়ি থেকে এসে, ডিফারেন্ট চ্যানেল থেকে এসে সে কন্ট্রোভার্সি করছে, বুঝতে পারছো, নিজের চ্যানেলে করতে চাইছে না, ঠিক আছে। সেখানে এসে নানা জবাব দিচ্ছে এবং নেল পালিশ দেখাচ্ছে। নেল পালিশটা আমার একটু অড লেগেছিল, কারণ সত্য বিধবা মেয়ে, তার এখন মনটাই থাকার কথা নয়, মনটা থাকে না। আমাদের একটু শরীর খারাপ হলে আমাদের চেহারার কী অবস্থা হয়, একটু সামান্য চুল আঁচড়ে টিপ পরে একটু প্রেজেন্টেবল হয়ে থাকবো, সেটাও ইচ্ছে করে না। সেখানে জীবনের এত বড় ছন্দপতন ঘটেছে। কিন্তু আজকের ভিডিওয় বললো, ওর কোনো একটা বান্ধবী, সেই বান্ধবী না দিদি কি একটা বললো, জোর করে নেল পালিশ লাগিয়ে দিয়েছে। এই ব্যাপারটা কিন্তু একটা জিনিস আমি দেখেছি, আমার মা যখন একটু বয়স হয়ে যায়, দেখো মা যখন একটু বয়স হয়ে যায়, মানে 50-এর কাছাকাছি হয়, তখনই তো আমি বড় হই। ছোটো বয়সটা আমার মা যখন ইয়ং ছিল, তখন তো আর আমার সেন্স ছিল না। সুতরাং আমি যখন বড় হই, কলেজে পড়ি, তখন মা ওই 50-র কাছাকাছি, তখন আমি মাকে পায়ে নেল পালিশ লাগিয়ে দিতাম, সাজার জন্যে নয়,
নেল পালিশের মধ্যে যে জিনিসগুলো থাকে নেল পেন্টের মধ্যে সেগুলো নখটাকে কিন্তু প্রোটেক্ট করে। মা জলে কাজ করতো, মার হাতে একটা প্রবলেম হয়ে গেছে, এত দূর একটা প্রবলেম হয়ে গেছিলো, সে আমি খুব সুন্দর করে নখটা পরিষ্কার করে করে মা এত কাজ থাকতো, মা সময় পেত না, যে এইটুকু সময় পেত তখন আর নিজের ওইসব কেয়ার করার দিকে মার একদম ধ্যান ছিল না। আমি কিন্তু মার খুব নখটা খুব সুন্দর করে ফাইল করে নেল পেন্ট লাগিয়ে দিতাম। এবার এই নেল পেন্ট যখন লাগাতে যেতাম মা আপত্তি করতো যে আমার বয়স হয়ে গেছে, ওইসব লাগাতে নেই, নেল পেন্ট লাগাতে নেই। বাপি পাশে বসে থাকলে বললো না না, বলতো তো মা বারণ করছে লাগাস না। মানে আমার বাপিও খুব এটা পছন্দ করতো না মার নেল পেন্ট লাগানোটা। এবার আমি ওদের কিছুতেই বোঝাতে পারতাম না যে সাজানো গোজানোর জন্য মার নেল পেন্ট লাগাচ্ছি না। নেল পেন্ট লাগালে অনেকে বলেছিল যে নখগুলো ভালো থাকে, মা কন্টিনিউ জলে কাজ করতো। তো এবার আমি হোস্টেলে থাকতাম, মার হাতে হাতে করার কেউ ছিল না, পুরো বাড়ির কাজটা কিন্তু মার একসঙ্গে একা হাতে। হ্যাঁ, ফ্ল্যাট বাড়ি এবং ডোমেস্টিক হেল্প ছিল ঠিকই, যে জিনিসটা বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা এইগুলো করে দিয়ে যেত। কিন্তু যাকে বাতাও, পার্সোনাল কথা বলতে এখানে আসিনি, আমার এখানে নেল পেন্টের পয়েন্টটা আমি তুলে ধরছি। তো এই মেয়েটি বললো জোর করে ওকে কেউ লাগিয়ে দিয়েছে, কিন্তু সেই জোর করে যখন লাগাচ্ছে ও এদিকে সাদা ওড়না পরে আছে। আমার এই ধরনের কথা বলতে খারাপ লাগে, কিন্তু এটা তো ভিজিবল, সাদা ওড়না পরে আছে, সেখানে হাতে পুরো পিঙ্ক কালারের নেল পলিশ। প্রত্যেকে তো মাইন্ড করছে, প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় থাকলে বেশ কিছু জিনিস কিন্তু ভাই মেনটেন করে চলতে হয়। তোমারকে জোর করে লাগিয়ে দিয়েছে সেটা বুঝতে পারছি, এখানেও সেই এক কেস। তোমার একটু মনে দুঃখ হচ্ছে না? ওকে জিজ্ঞেস করেছে, তা ওর মনে দুঃখ হচ্ছে না তাই হয়? আজকে ভিডিওটা যেটা দেখলাম সেটা দেখতে দেখতে কাঁদছে। মানে যতক্ষণ না নিজের দুঃখটা বেচতে আসবে ততক্ষণ সোশ্যাল মিডিয়া মানবে না, ওয়াইটি মানবে না যে তোমার দুঃখ হচ্ছে। টেনাকেও ঠিক তাই বলে না, ছেলের জন্য তুমি কাঁদো না কেন? আবার যখন দিদার জন্য কেঁদেছিল অন ক্যামেরা তখন বলছে কুম্ভের আশ্রু, মায়ের চোখে জল নেই, মাসির চোখে জল নেই, তোর চোখে জল কেন? সুতরাং ওয়াইটিতে কোনো ইমোশন আমার মতে দেখানোই উচিত নয়, যে যাই বলো। এর ব্যাপারটা হচ্ছে, এর যে চোখের জল, এর তো আটকাবার উপায় নেই, মানে এর কন্ট্রোলের মধ্যে নেই। কথা বলছে ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ছে, এবং এ বললো যে আমি নর্মাল হওয়ার চেষ্টা করছি। ওর পাড়া প্রতিবেশীরা বলছে এসো তুমি বাড়ির মধ্যে ঢুকে বসতে, কোনো আমাদের সঙ্গে কথা বলো, বাবা মা নর্মাল লাইফে ফিরে আসুক এটা চায়, মা নয় বাবার কথাই বারবার বলছে যে ওরা আমাকে দেখলে কান্নাকাটি করে। এই ব্যাপারটা আমি জানি। আমার যখন বাবা মারা যান, আমার মা সারা জীবন এত বড় সিঁদুর টিপ পরতো, এত বড়, শুধু মার খালি কপাল আমরা দেখতে পাচ্ছিলাম না, তখন মাকে কালো টিপ আমরা পরাতাম। আমার ভাই বলতো আমি মরে যাবো মা, তুমি যদি এরকম খালি কপালে এইভাবে বসে থাকো না। তো লাল টিপ তো মাস জীবনের মতো ঘুচে গেছিলো, মা তার সারা জীবনে পড়তে পারবে না, তখন কালো টিপ আমরা জোর করে এই সাইজের কালো টিপ পরাতাম। কারণ মার এইরকম চওড়া কপাল, এত বড় ভোরের সূর্যের মতো সিঁদুর টিপ জলে দেখে এসছি আমরা ছোট্টবেলা থেকে, সহ্য করতে পারছিলাম না। হতেই পারে এই মেয়েটির বাবারও ঠিক তাই অবস্থা, সেটাও বলছে যে বাড়ির লোকের জন্য আমি স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি, এটা ঠিক আছে। কিন্তু ভাই তুমি তো সোশ্যাল মিডিয়ায় আসছো না, তোমায় জোর করে লাগিয়ে দিয়েছে। আমি এই পয়েন্টটাও মেনে নিলাম যে তোমার জোর করে নোকটা খুব সুন্দর করে ফাইল করা, বেশ এত বড় বড় নোক, অনেক লুফলস আছে ডিয়ার ফ্রেন্ডস, এত বড় বড় নোক, বুঝতে পারছো, খুব সুন্দর করে সেটা ফাইল করা, কিন্তু মেনটেন, ওয়েল মেনটেন, ঠিক আছে, কোনো ব্যাপার না। কারণ কার মনের মধ্যে কত দুঃখ সেটা তো প্রমাণ করার ব্যাপার নয়। ওয়াইটিতে যে ছেলের জন্মদিনে কমিউনিটি পোস্ট দিলাম না, সুতরাং আমি মাই নই, মাতৃত্বের আমার কোনো দাবি রইল না, সেটা তো, সেই কথা তো বেসলেস কথাবার্তা। সেরকম জিনিস নয় যে ও জীবনসঙ্গী হারিয়েছে, সুতরাং ওয়াইটিতে এসে প্রমাণ দিতে হবে কেঁদে কেটে বা নখগুলোকে একদম উড়িয়ে দিয়ে, তা বলছি না, কিন্তু কতগুলো শোভন অশোভন আছে তো, তাই না? এদিকে তুমি হোয়াইট ওড়না নিচ্ছ, এদিকে তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তোমার জীবনে একটা বিশাল ক্ষতি হয়ে গেছে, একটা জায়গা সারা জীবনের মতো খালি হয়ে গেছে, ঠিক আছে, একটা জায়গা। কিছু কথা শোনা যাচ্ছে সেগুলো বেসলেস, সুতরাং সে কথাটি আমি এখানে উল্লেখ করছি না, কিন্তু মোটামুটি একটা জায়গা সারা জীবনের মতো খালি হয়ে গেছে, সেটা তোমার চেহারা দেখে, তোমার মানে কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে গেছে, সেগুলো দেখে, তোমার ড্রেস দেখে বোঝা যাচ্ছে। সেখানে পিঙ্ক কালারের নেল পালিশ বড় অড লাগছে। ব্যাপারটা হচ্ছে তোমায় জোর করে লাগিয়ে দিচ্ছে, মানলাম, এই সময় কারোর মন হয় না নেল পালিশ লাগাতে, নোক ফাইল করতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি করতে দিলে কেন? তুমি সোশ্যাল মিডিয়ায় আসছো, শুধু সোশ্যাল মিডিয়া কেন, আশপাশে আত্মীয় স্বজন, মনে হয় তুমি একটা বেশ ভালো লাইফ লিড করো, মানে বেশ সোশ্যাল লাইফ লিড করো, যে দেখবে সেই তো বলবে। তো এই মেয়েটিকে নিয়ে আরও অনেক কথা বলার আছে, কারণ সে নিজে চাইছে আমরা কথা বলি। সে যখন চাইছে, দুটো ভিডিও দেখলাম, একটাই বোনের কথা শুনলাম, আর একটাতে কিন্তু তার ননদের কথা বলবো, নেক্সট ভিডিওতে আসছি, এটা লম্বা হয়ে যাবে। সে চাইছে বলে আজকে আমি বলতে এলাম, না হলে প্রথমে আমার রুচিতে বাঁধছিল যে জীবনের সব থেকে প্রিয় মানুষটি যে হারিয়েছে তাকে নিয়ে কথা বলতে আসবো না, কিন্তু এখন যখন শুনলাম যে এই চ্যানেলটি তার যথাসম্ভব, তখনই বুঝতে পারলাম সে চাইছে তাকে নিয়ে কথা বলি। তো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে এইটুকুই, আসছি নেক্সট ভিডিওতে।